রাত 9টা। রাতের খাবার খেয়ে রুমে এসে জামা কাপড় ঢোকাচ্ছে লাগেজে রুয়াত। সাফায়াত এখনো বসার ঘরে। রুয়াত নিজের প্রয়োজনীয় জামা কাপড় ও কসমেটিক্স ভরে এক সাইড সাফায়াতের জামা কাপড়ের জন্য ফাঁকা রাখে। সাফায়াত রুমে আসলে তার থেকে জেনে কাপড় ভরবে, তাই আপাতত লাগেজটা সাইডে রেখে ড্রেসিং টেবিলের ওপর থেকে হেয়ার ব্যান্ড নিয়ে চুলগুলো আটকে নিল। তারপর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপ্রয়োজনীয় জামা কাপড়গুলো আলমারিতে ভরে রাখলো। বেলকনির দিকে চোখ যেতেই রুয়াতের চোখ আটকে যায় থালার মতো ইয়া বড় চাঁদে। পরিপূর্ণ চাঁদ। চাঁদের আলো রুম অবধি চলে আসছে। আজ জ্যোৎস্না রাত। চারিপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে গোটা দেশ। রুয়াত বেলকনিতে আসলো। পৃথিবীর সব সুন্দরের ভেতরে তুমি এক সুন্দর চাঁদ। তোমার সুন্দরতা, তোমার কলঙ্ককেও ছেয়ে গেছে। তাই তো যখন কেউ তোমায় মুগ্ধ হয়ে দেখে, সে তোমার কলঙ্ককে ভুলে যায়। পেছন থেকে দরজা বন্ধ করার শব্দে রুয়াত পেছনে ফেরে। সাফায়েত এসেছে রুমে, তার দিকেই এগিয়ে আসছে। পাশে দাঁড়িয়েই বলে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? রুয়াত শ্বাস টেনে বলে, একটু চন্দ্রের সাথে বিলাস করছি। চন্দ্রবিলাস? আসলে আমি মিঙ্গেল হয়েও সিঙ্গেল তো, সেই জন্য। সাফায়েত বাঁকা চোখে তাকালো। আমাকে ডাক বা মেসেজ দিতে বিলাসীর সঙ্গী হতাম। মাথায় আসেনি তো? সেই দোষও কি আমার? অবশ্যই আপনার। এই সেম কাজটা তো আপনার করা উচিত। আপনি বেলকুনিতে বসে অপেক্ষা করবেন আমার, আমি নিচে রান্নাঘরে কাজ করব। আপনি অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাবেন, তারপর ফোন দিবেন, আর তা না হলে ডেকে নিয়ে এসে চন্দ্রবিলাস করাবেন। জানেন, আমার না একটা ড্রিম আছে। কি? এমন এক রাতে হয় পাহাড়ের চূড়ায়, আর তা না হলে নীরব শান্ত নদীর পাড়ে প্রিয় মানুষটির সাথে রাতের নিস্তব্ধতাকে অনুভব করব, যেখানে শব্দ বলতে তার আর আমার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। সাফায়াত হাসলো রুয়াতের অগোচরেই। তারপর রুয়াতের মাথায় গাট্টা মেরে বলে, রাত অনেক হলো, ঘুমাতে এসো, কাল সকাল সকাল বের হতে হবে তো। রুয়াত রুমে ঢুকতে ঢুকতে বলে, ঘুমানোর আগে বলুন তো আপনার কোন জামা কাপড়গুলো লাগেজে ভরতে হবে, আমি ভরে রাখবো। আলমারিটা খোলো, দেখো হোয়াইট শার্ট, ব্লু শার্ট আর ব্ল্যাক শার্ট আছে, ওই দুটো নাও। আর টি শার্ট নাও 3টা, আর প্যান্ট আর ট্রাউজার। রুয়াত কথা মতো সেইগুলো ভরে নিল লাগেজে। সাফায়েত ততক্ষণে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। রুয়াতের কাজ শেষ হওয়া দেখে সাফায়েত বলে, লাইটটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ো পাশে। রুয়াত লাইটটা নিভিয়ে দিয়ে সাফায়েতের পাশে এসে শুয়ে পড়ল। জানালা ভেদ করে চাঁদের আলো তাদের বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাফায়েত তাকালো রুয়াতের মুখের দিকে। চাঁদের আলো পড়ায় চকচক করছে মুখটা। রুয়াত সাফায়েতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কি দেখেন এইভাবে তাকিয়ে? সাফায়েত ঘোর লাগা কণ্ঠে বলল, পৃথিবীতে থাকা আরেক চাঁদকে। রুয়াত মুখ বাঁকালো, অন্যদিকে ফিরে বলল, হ্যাঁ, শুধু তাকিয়েই থাকেন। তাকিয়ে থাকলেই তো পুরো জীবনটা চলে যাবে, আর কিছু করা লাগবে না। সাফায়েত ভুরু কুচকালো। মেয়েটা কি বোঝাতে চাইছে তাকে? তাই ঠোঁট কামড়ে জবাব দিল, কিছু কি করার কথা ছিল? রুয়াত মাথা ঘোরালো, কিছু করার কথা ছিল না বুঝি? বুঝিয়ে বলো। টিচারকে? আপনি না আমি? আমি? তাতে কি? তো ভালো জানা বোঝার কথা কার? তোমার। হ্যাঁ ভাই, আমারই বোঝার কথা যে আপনি তো কাঠখোট্টা মানুষ। এসব আপনার মাথায় ঢুকলেও মুখ ফুটে স্বীকার করবেন না। ঘুরে ফিরে আমার মুখ থেকেই ডিটেলস সহ শুনতে চাইবেন। রুয়াত রেগে বলল কথাগুলো। লোকটা কি বোঝে না নাকি? সাফায়েত হাসলো রুয়াতের রাগী মুখশ্রী দেখে। কিছুটা সময় চুপ থেকে রুয়াতের বাহু টেনে নিজের কাছে নিয়ে আসলো। রুয়াত চমকে উঠল, মাথাটা এসে সাফায়েতের বুকে ঠেকেছে। রুয়াতের নিঃশ্বাস ভারী হয়ে আসলো, বুকটা ধড়ফড় করছে। রুয়াত ছোটাছুটি করলো দূরে আসার জন্য। সাফায়েত শক্ত করে চেপে ধরল। ছোটাছুটি করছো কেন? একটু আগেই তো এটারই ইঙ্গিত দিচ্ছিলে। তাই বলে এইভাবে চেপে ধরবেন? কই চেপে ধরলাম? আমি তো এখনো কিছুই চেপেই ধরিনি। রুয়াত রাগান্বিত হয়ে তাকালো। সাফায়েত ইনোসেন্ট ফেস নিয়ে তাকিয়ে আছে। রুয়াত ফের মাথা অন্যদিকে ঘোরাতে নিলে সাফায়েত রুয়াতের গলায় মুখ গুজে দেয়। রুয়াত এবার বরফের মতো জমে যায়। তার ভীষণ সুড়সুড়ি লাগছে।
সাফায়েত আলতো করে গলায় ঠোঁট ছুঁয়ে বলে, পুরুষ মানুষের ভালোবাসা প্রচন্ড ভয়ঙ্কর হয় জানো তো রুয়াদ। ভুলক্রমে যদি তারা একবার তাদের ভালোবাসা প্রকাশ করে ফেলে, তাহলে তার নারী প্রতিটা মুহূর্তে লজ্জায় পড়বে। এই দেখো না, হালকা একটু প্রকাশ করাতেই তুমি কেমন যেন থেকে থেকে নুয়ে পড়ছো। তাই ধীরে ধীরে প্রকাশ পাক আমার ভালোবাসাটা, কেমন? তাহলে মানিয়ে নিতে পারবে খুব সহজেই আমাকে। এবার ঘুমিয়ে পড়ো, আর আকার ইঙ্গিতে কিছুই বোঝাতে হবে না। সাফায়েতের হাতের বাঁধন হালকা হতেই রুয়াদ দূরে সরে আসে। বুকটা ওঠানামা করছে এখনো তার। সাফায়েতের দিকে তাকাতেই সাফায়েতকে এখনো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তড়িৎ গতিতে মাথাটা ফিরিয়ে চোখটা বন্ধ করে ফেলে। ভোরের এক নতুন স্নিগ্ধতা। রুয়াদ রেডি হয়ে দাঁড়িয়ে আছে সুইটির সাথে, আর সাফায়েত দাঁড়িয়ে আছে কিছু শিক্ষকদের সাথে ভার্সিটির মাঠে। গাড়ি চলে এসেছে, এক এক করে সবাই গাড়িতে উঠেছে। সুইটি ও রুয়াদ দুইজনেই উঠে পড়ল। রোহান এসেছে দেরি করে, বাস ছাড়ার 5 মিনিট আগে। সাইফুল ইসলাম রোহান আর নেহালকে লেট করে আসতে দেখে রাগান্বিত হয়ে বলে, আজকের দিনেও তোদের লেট করে আসতে হবে? মেয়েদেরও তো এত সময় লাগে না সেজে আসতে যতটা তোদের লাগে। রোহান চুলে হাত দিয়ে বলে, আমার এখনো বিয়ে হয়নি স্যার। একটু সময় নিয়ে পরিপাটি না হয়ে আসলে মেয়েরা পছন্দ করবে না, আর পছন্দ না করলে মেয়ের বাবারা মেয়ে দিতে চাইবে না। হ্যাঁ, তোমার মতো রাজনীতি করা ছেলেকে মেয়ের বাবা মেয়ে দেওয়ার জন্য তো বসে আছে। রাজনীতি করি দেখেই ইনসাল্ট করছেন? গায়ে লাগে না করলেও আপনার সাথে কথা বলাই বেকার। ভালো জিনিস চোখেই পড়ে না আপনার। এই নেহাল, চল তো। রোহান হাঁটা ধরল, পেছনে পেছনে নেহাল। রোয়াদ কোন বাসে? সেকেন্ড বাসে, রবিন বলল। রোহান সেকেন্ড বাসে উঠতেই চোখ যায় 4th সিটে বসে থাকা রোয়াতের দিকে। অফ হোয়াইট কালারের গোল জামা পরেছে, মুখে হালকা সাজ, চুলগুলো বেনুনি করা। কিন্তু পাশেই সুইটিকে বসে থাকতে দেখে মুখ বিরক্তিতে কুঁচকে আসলো। পেছনে 4টা সিট খালি আছে। রোহান পেছনের সিটে যেতে যেতে নেহালকে বলে, শালা তোর গার্লফ্রেন্ড কেন আমার জায়গায় বসেছে? পিছে নিয়ে আয় তোর গার্লফ্রেন্ডকে, আর আমাকে রুয়াতের পাশে বসার সুযোগ করে দে। নেহাল তো গা ছেড়ে দিয়ে বসলো সিটে। ওয়েট, মেসেজ দিচ্ছি। নেহাল মেসেজ পাঠালো সুইটিকে। এই সুইটি, পেছনে আসো তো, বিয়ে নিয়ে কথা আছে। সুইটি মেসেজটা দেখে তাকালো পেছনে। নেহাল এশারায় মুখ দিয়ে শব্দহীন বলছে, প্লিজ আসো। মেয়েদের মন মোমের মতো নরম, ভালোবাসার মানুষের থেকে পজিটিভ কিছু পেলে মন গলে যায়। নেহালকে অনেক ভালোবাসে সুইটি। বিয়ে নিয়ে কথা বলবে শুনে মনে আশার আলো জাগলো। রুয়াদের দিকে তাকিয়েই বলে, রুয়াদ, আমি পেছনে গিয়ে বসি তোমার সমস্যা না হলে। রুয়াদ আচ্ছা বলে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। সুইটি উঠে আসলো। রোহান রুয়াতের পাশে বসার জন্য উঠে গিয়ে এগিয়ে আসতে নিলেই সাফায়েত রুয়াতের পাশে বসে ফেলে। রোহান দাঁড়িয়ে যায়। নাইমুর সাফায়েতের দিকে তাকিয়ে বলে, আমি পেছনে গিয়ে বসছি তাহলে। নাইমুর রোহানের পাশের সিট খালি দেখে পাশে বসে পড়ে। রোহানের দিকে তাকিয়ে বলে, আরে রোহান, দাঁড়িয়ে কেন, বসো। রোহান কটমট করে নেহালের দিকে তাকালো। নেহাল ভ্যাবলা কান্তের মতো করে চেয়ে রইল রোহানের দিকে। রোহান রেগে বসে পড়ল সিটে। রুহাত নিজের পাশে সাফায়েতকে দেখে ভুরু কুঁচকে বলল, আপনি আমার পাশে বসেছেন কেন? কেন, কি হয়েছে? সবাই কিভাবে তাকাচ্ছে দেখুন। সাফায়েত তাকালো আশেপাশে। সবাই তাদের দুজনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাফায়েত তপ্ত শ্বাস ফেলে বলল, সবাই তাকাচ্ছে, তাদের আমাদের কি? তাদের চোখ আছে তাই তারা তাকিয়ে আছে, আমাদের উচিত তাদেরকে ইগনোর করা। দুপুরের শেষ প্রহরে কুয়াকাটা স্বপ্নের রাজ্য পার্ক অ্যান্ড রিসোর্টে এসে পৌঁছালো রোয়াতরা। রিসোর্টটা অসম্ভব সুন্দর। সাফায়েত গাড়ি থেকে নেমে রিসোর্টে ঢুকে যায়। যাওয়ার আগে বলে রোয়াতকে তার পেছনে পেছনে আসতে। আগে থেকেই বুকিং করে রাখায় ঝামেলাবিহীন সাফায়েত একটা রুমের চাবি নিয়ে চলে গেল। এদিকে রোয়াত গাড়ি থেকে নামতেই সুইটি রোয়াতের হাতটা ধরে নিহালের কথা মতো। নিহাল বাসে থাকাকালীন সুইটিকে বলেছিল যে যেই রুমে সে থাকবে সেই রুমে যেন রোয়াতকে নেয়। সুইটি পাল্টা জিজ্ঞাসা করেছিল, কেন? প্রতি উত্তরে নেহাল বলেছিল পরে বলবে। রোয়াত আকস্মিক সুইটিকে নিজের হাত চেপে ধরতে দেখে বিস্ময় নিয়ে বলে,
কিছু বলবে? সুইটি ওপর নিচ মাথা ঝাঁকায়। আমার সাথে রুমটা শেয়ার করবে রুয়াত? আসলে অন্য কারোর সাথে তো আমার তেমন কোনো বন্ডিং নেই, সেই জন্য বলছি শেয়ার করবে। রুয়াত ঠোঁট কামড়ে ধরল। সাফায়েতের সাথে একই রুমে থাকলে নিশ্চয় অনেক কথা উঠবে। যেহেতু কেউ জানে না তারা স্বামী স্ত্রী, তার চেয়ে বরং সুইটির সাথেই রুমটা শেয়ার করা অধিক ভালো হবে, এটাই মনে হলো রুয়াতের। মুচকি হেসে বলল, শিওর। সুইটি রুয়াতকে নিয়ে রুমে চলে গেল। এইদিকে সাফায়েত রুমে এসে শার্টের ওপরের দুটো বোতাম খুলে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে। এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়। চোখ বন্ধ করে কিছু মুহূর্ত চলে যেতেই রুয়াতকে এখনো আসতে না দেখে শোয়া থেকে উঠে বসলো। রুমের দরজা খুলে একটু মাথা বের করে করিডোরটা দেখে নিল। রুয়াতের ছায়াকেও দেখা যাচ্ছে না। সাফায়েত দরজাটা বন্ধ করলো। পকেট থেকে ফোনটা বের করে রুয়াতের নাম্বারে কল লাগালো। রুয়াত রুমে এসেই ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফোনটা বিছানায়। সুইটি রুয়াতের ফোনটা বাজতে দেখেই রুয়াতকে ডেকে বলে, রুয়াত, তোমার ফোন বাজছে। রুয়াত ওয়াশরুমের দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফোনটা হাতে ধরিয়ে দাও তো সুইটি। সুইটি ফোনটা ধরিয়ে দেয় রুয়াতের হাতে। রুয়াত দরজাটা বন্ধ করে দেয়। ফোনটা রিসিভ করে কানে নিতেই অপর পাশ থেকে সাফায়েত গম্ভীর কণ্ঠে বলে, কি ব্যাপার, এখনো রুমে আসছো না কেন? আমি সুইটির সাথে আছি, এখন ওয়াশরুমে। আমি যে বললাম আমার সাথে আসতে। ভেবে দেখুন, আপনি আমি একসাথে থাকলে কথা উঠবে, সিন ক্রিয়েট হবে। কেউ তো জানে না আমরা স্বামী স্ত্রী। কেউ আক্স করলে জানিয়ে দিব। না, থাকি না এই রুমে, ঝামেলা করার কি দরকার? আমার জামা কাপড় সব তোমার লাগেজে, আমি ফ্রেশ হব কি করে? একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। সাফায়েত বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। রুয়াত তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়। রুয়াতের বের হবার পরপরই সুইটি ঢুকে যায় ফ্রেশ হতে। সেই সুযোগে শপিং ব্যাগে করে সাফায়েতের জামা কাপড়গুলো ভরে নেয় বের। তারপর সাফায়েতের নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করে, কয় নাম্বার রুমে আছে সে? সাফায়েত বলে 107 নাম্বার রুমে সে। রুয়াতের রুম নাম্বার 104। 2 রুম পরেই সাফায়েতের রুম। রুয়াতের আশেপাশে তাকিয়ে সাফায়েতের রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই সাফায়েত দরজাটা খুলে দেয়। রুয়াত হাত বাড়িয়ে ব্যাগটা ধরিয়ে দিলে সাফায়েত রুয়াতের হাতটা টেনে ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রুয়াত ভ্যাবাচাকা খেয়ে যায়। ভুরু কুচকে বলে, আশ্চর্য, দরজা বন্ধ করলেন কেন? সাফায়েত গম্ভীর মুখে বলে, কি দরকার ছিল তোমার অন্য কারোর সঙ্গে রুম শেয়ার করা? কারণটা তো বললাম, ভয় পাও লোকের কথায়। একটু আধটু তো ভয় পাই, কয়েকটা দিনই তো থাকি না আলাদা। তার মানে বউ আমার চোখের সামনে থাকবে, তাকে আমি ছুতেও পারবো না, ধরতেও পারবো না, তাই তো? অচেনার মতো বিহেভ করতে হবে? আমাদের সম্পর্কটা কি আদৌ সেই পর্যায়ে গেছে? কাছে থাকি আর দূরে থাকি, তাতে কি? সাফায়েত টি শার্ট আর ট্রাউজার নিয়ে শক্ত মুখে বলল, আসতে পারো এখন। আলাদা থাকছো ভালো কথা, আমি যখন ডাক দিব সাথে সাথে তখন যেন আমার কাছে আসা চাই। সাফায়াত ওয়াশরুমে চলে যেতেই রুয়াত বেরিয়ে আসে। সুইটি ওয়াশরুম থেকে বের হয়ে রুয়াতকে রুমে ঢুকতে দেখে মাথা মুছতে মুছতে বলে, কোথায় গিয়েছিলে রুয়াত? একটু বাহিরে। খাওনি নিশ্চয়? চলো খেয়ে আসি, পেটে ইঁদুরগুলো ছুটোছুটি করছে। সুইটি রোয়াতকে নিয়ে খাবার খেতে আসলো। সুইটি রোয়াতের পরের রুম 105-এ উঠেছে রোহান আর নেহাল। প্ল্যানিং করেই সুইটি রুম থেকে বের হবার আগে নেহালকে বলে সে খেতে যাচ্ছে, নেহাল যেন আসে। নেহাল মেসেজটা দেখে রোহানকে নিয়ে বের হয় রুম থেকে। প্রায় স্টুডেন্ট চলে এসেছে দুপুরের খাবারটা এই অবেলায় খেতে। টিচার্সদের টেবিল আলাদা। সুইটি রোয়াত যেই টেবিলে বসেছে খেতে, সেই টেবিলেই মুখোমুখি বসেছে রোহান আর নেহাল। সাফায়াত ওয়াশরুম থেকে বের হবার পর ভেবেছিল রুয়াত থাকবে রুমে, দেন একসাথে খেতে আসবে, কিন্তু এখন খেতে এসে দেখছে রুয়াত অলরেডি বসে পড়েছে। সাফায়াত আর চোখে একবার তাকিয়ে নাইমুরের পাশে বসে। নাইমুর রুয়াতের দিকে একবার তাকিয়ে বলে, কি ব্যাপার, আলাদা যে? ম্যাডামের ইচ্ছে, সেই জন্য। ভালোই হয়েছে, এই সময়ে না জানানোই ভালো, বিষয়টা অন্যদিকে চলে যাবে। সাফায়েত নাইমুরের কথায় কান না দিয়ে খাওয়াই মনোযোগ দিল। রুয়াত সাফায়েতকে আসতে দেখে স্বস্তি পেল। খাবার সামনে নিয়ে বসেছিল, অপেক্ষা করছিল সাফায়েতের আসার। সাফায়েতকে দেখে খেতে দেখে রুয়াতও খাবার মুখে দিল।
রোহান খাবার খাচ্ছে আর চোখে রোয়াতকে দেখে চলেছে। রোয়াত মাথা নিচু করে খাবার খাচ্ছে। খাওয়া শেষ হতেই রোয়াত হাত ধুয়ে উঠে চলে যায়। সুইটি ডেকে ওঠে। রোয়াত পিছু ফেরে জিজ্ঞাসন দৃষ্টি নিয়ে, রেডি হয়ে আসো, সমুদ্র সৈকতে গিয়ে সূর্যাস্ত দেখব। রোয়াত রুমে এসে একটু সেজে নেয়। সাফায়াত গার্ডেনেই দাঁড়িয়েছিল। রোয়াতকে আসতে দেখে মুখ আগের তুলনায় আরো গম্ভীর হয়। এর জন্যই সে স্টুডেন্ট বিয়ে করতে চায়নি। রোয়াত আশেপাশে তাকিয়ে কাউকে ধারের কাছে না দেখে সাফায়াতের দিকে এগিয়ে এসে বলে, আপনি যাবেন না সৈকতে? যাব। চলুন যাই। তোমার ফ্রেন্ড কোথায়? আপনার সাথে যেতে এসেছি, ফ্রেন্ডকে কেন টানছেন? সাফায়াত হাঁটা ধরল। পেছন পেছন রোয়াতও। রিসোর্ট থেকে একটু দূরে আসতেই রোয়াত সাফায়াতের হাতটা চেপে ধরল। সাফায়াত ঘাড় বেঁকিয়ে তাকালো হাতের দিকে। রোয়াত হালকা হেসে দাঁত বের করে বলল, কেউ নেই। সাফায়াত চেপে ধরল নরম হাতখানা, তারপর হাঁটা ধরল গন্তব্যে। রোয়াত সুইটিকে মেসেজ পাঠিয়ে দিল যেন তার জন্য অপেক্ষা না করে। রোহান রোয়াতের জন্য অপেক্ষা করছিল। নেহাল জানালো রোয়াত চলে গেছে। রোহান হতাশার শ্বাস ফেলল। কোনোভাবেই রোয়াতের কাছে পৌঁছাতে পারছে না সে। বিকাল গড়াতেই পর্যটকদের চোখ পশ্চিম আকাশে। একটু একটু করে সাগরের বুকে যতই হেলে পড়ছে সূর্য, ততই রাঙা হয়ে ওঠে আকাশ আর তার চারপাশ। নীরবে সৈকতে আছড়ে পড়ছে সাগরের ঢেউ। সেই ঢেউয়ে নেমে পা ভিজে দর্শনার্থীরা দেখছেন সূর্যাস্ত। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়তে থাকে ভিড়। ক্ষণিকের মধ্যে আরো হেলে পড়ল সূর্য। নিমিষেই একেবারে সাগরের বুক ছুঁই ছুঁই লাল সূর্য। সূর্যের লাল আভা ছড়িয়ে গেল সাগর জলে। ততক্ষণে লাল সূর্য সাগরে নিজেকে সঁপে দিল পুরোপুরি। গোধূলি লগ্ন শেষে সূর্য ডোবার পরও আকাশে লাল আভা দৃশ্যমান, যা দেখে টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকরা অবাক হচ্ছেন। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগর সৈকত কুয়াকাটা, প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। সাফায়াত রোয়াতকে নিয়ে দাঁড়িয়ে আছে এই সৈকতে। রোয়াত মুগ্ধ চোখে এই দৃশ্যটুকু দেখে বলল, পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখে মনটা ভরে গেল। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে মনে হয় সব গ্লানি ও ক্লান্তি যেন সূর্যের সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে। সাফায়াত দৃষ্টি নিবদ্ধ করলো রোয়াতের দিকে। দুই চোখ জুড়ে তার মুগ্ধতা খেলা করছে। একাকী ঘুরতে আসলে মেয়েটাকে এই মুহূর্তে এক হাতে জড়িয়ে ধরে সূর্যাস্তটা দেখতে পারত, কিন্তু টিচার হওয়ায় এক সম্মান বোধ তাকে এই কাজটা করতে বাধা দিচ্ছে। সাফায়াত পেছনে ফিরে ভার্সিটির স্টুডেন্টদেরকে এক এক করে আসতে দেখে রোয়াতের থেকে কিছুটা দূরে সরে গেল। রোয়াত সেটা দেখে পেছনে তাকিয়ে বুঝলো কেন সরে গেল। তপ্ত শ্বাস ফেলল রোয়াত। সুইটি এসে রোয়াতের পাশে দাঁড়ায়। একা একা দাঁড়িয়ে কেন? আমার সাথে আসলে কি হতো? রোয়াত চোখটা বন্ধ করে বলল, অনেক কিছুই মিস হয়ে যেত, যা আমি চাইনি। কি? কিছু না। রোয়াত পাশে তাকালো। সমুদ্র সৈকতের পাশেই 1.5 শতাধিক একর জমিতে অবস্থিত নারকেল বাগান, যা নারিকেল কুঞ্জ নামেই পরিচিত। চলো নারকেল বাগানে যাওয়া যাক। রোয়াত আর সুইটি নারকেল কুঞ্জে চলে গেল। সন্ধ্যা নেমে এসেছে। সৈকতের পাড়ে থাকা ছোট বড় স্টলে কৃত্রিম আলো জ্বলে উঠেছে। পরিবেশটা এখন রোমাঞ্চকর হয়ে উঠেছে। নারিকেল কুঞ্জে বসে রইল সুইটি আর রোয়াত। এখান থেকে সমুদ্র সৈকতের পাড়টা দেখা যাচ্ছে। কেউ বসে আছে, কেউ ছবি তুলছে, কেউ প্রিয় মানুষের হাত ধরে হেঁটে চলেছে। আজ রোয়াত আর সাফায়াত একা থাকলে রোয়াত রাতের অর্ধেক প্রহরটা এই তীরেই কাটিয়ে দিত। বিষয়টা মারাত্মক হতো। হঠাৎ সামনে দুটো অবয়ব এসে দাঁড়াতেই দেখে রোয়াত মাথা তুলে তাকায়। নেহাল আর রোহান এসেছে। ইতিমধ্যে রোয়াত জেনে গেছে নেহাল আর সুইটির সম্পর্কের কথা। তাদের দেখে রোয়াত উঠে চলে যেতে চাইলে নেহাল বলে ওঠে, রোয়াত যেও না, দরকারি কথা আছে তোমার সাথে। রোয়াত দাঁড়ালো। জি বলুন, কি কথা? রোহান জিহবা দিয়ে শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিল। সাইডে আসতে পারবে? কেন? যা বলার এখানেই বলেন। ওকে, মনোযোগ দিয়ে শুনবে আমি যা বলবো এখন। রোহান হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে রিংটা বের করলো। রিংটা কুয়াকাটা আসার আগেই কিনেছিল রোয়াতকে প্রপোজ করবে বলে। আমি কোনো লুতুপুতুর প্রেমের প্রস্তাব দিচ্ছি না রোয়াত, ডিরেক্ট বলবো, উইল ইউ ম্যারি মি রোয়াত? পিলে চমকে উঠল রোয়াতের।
নাইমুর এসেছিল এই দিকে ঘুরে দেখতে। রুয়াদের পেছনেই ছিল নাইমুর। রোহানের মুখে এমন প্রস্তাব শুনে হতবিহ্বল নাইমুর। নাইমুর পেছন থেকে সরে এক সাইডে গেল রুয়াতের উত্তরটা শোনার জন্য। রুয়াতকে চুপ থাকতে দেখে রোহান ফের বলে ওঠে, আনসার দাও রুয়াত। রুয়াত হাত বাড়ালো। রোহানের মুখে হাসি ফুটল। রুয়াত বা হাতে আংটিটা দেখিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছেন হাতে? রোহান তাকালো হাতের দিকে। অনামিকা আঙ্গুলে জলজল করছে পাথরের আংটি। এটা কিসের আংটি জানেন? এটা কিসের আংটি জানেন? আমি ম্যারিড, আমার স্বামী আছে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। মজা করছো তাই না? আপনি আমার বেয়াই লাগেন যে মজা করব? সিরিয়াসলি বলছি, আই অ্যাম ম্যারিড। আমি চাই না দ্বিতীয়বার আপনি আবার আমায় এই সব বলেন। ভদ্রভাবে বুঝিয়ে গেলাম, আসছি। রোহান সুইটির দিকে তাকালো। ও সত্যি ম্যারিড? তা তো জানি না। মিথ্যে বললো নাকি? শিওর নই। আংটি তো আজকাল সবাই পরে। বিয়ে হলে তো নাকে নাক ফুল, হাতে চুড়ি থাকার কথা। সেটাও তো কথা। আচ্ছা, ও কি আমাকে যাচাই করে দেখতে চাইছে যে আমি ওকে কতটা ভালোবাসি? হয়তো পরীক্ষা করছে ওর বিয়ের কথা শুনে আমার রিয়াকশন কি হয়। নেহাল এতক্ষণ চুপ থেকে এবার বলল, আই থিংক রোয়াত মিথ্যা বলছে না রোহান। বললাম না, সেই দিন আমি ওকে একটা ছেলের সাথে দেখেছি। হয়তো ছেলেটাই ওর স্বামী বা সামথিং। রোহান ঠোঁট কামড়ে ধরল। কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে পারছে না রোহান। তাই রিসোর্টে চলে গেল। সাফায়াত রুয়াতকে বিরক্ত নিয়ে হেঁটে আসতে দেখে বলল, হোয়াট হ্যাপেন্ড রুয়াত? নাথিং, চলুন ফিরে যাওয়া যাক। সাফায়াত রুয়াতকে নিয়ে চলে গেল। রিসোর্টে নিজের রুমের বেলকুনিতে চুল খামচে দাঁড়িয়ে আছে রোহান। রিসোর্টে ফিরেই বেলকুনিতে বসে ফেসবুক স্ক্রল করতে গিয়ে রুয়াতের আইডি আসে। আজ অনেক দিন পর ফেসবুকে ঢুকেছিল। পরপর দুটো পিক দেখে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সেলফির পিকটা নেহালের দিকে তাক করে বলে, এই ছেলেকেই দেখিয়েছিল রুয়াতের সাথে। নেহাল তাকালো ছবিটির দিকে। হ্যাঁ, এই ছেলেটাই নিতে এসেছিল রুয়াতকে। তার মানে এই ছেলেটাই রুয়াতের স্বামী? তাই তো মনে হচ্ছে। বিয়েটা কবে হলো তাহলে? জানি না। আই থিংক ভুল হচ্ছে আমাদের। ও হয়তো আনম্যারিড। হ, বালের পেশাল পারো তুমি একেবারে। রুয়াত আনম্যারিড হইলে ম্যারিড বলবো কেন তোরে? হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে? স্বপ্নেই দেখো এই সমস্ত। রুয়াতের তো খেয়ে দে কাজ নেই, তোরে পরীক্ষা করবে। মেনে নে ও ম্যারিড। রোহানের কেমন যেন অস্থির লাগছে। এমন শীতল বাতাসেও শরীর বেয়ে ঘাম ছুটেছে। আমার বিশ্বাস হচ্ছে না রে নিহাল। মুড়ি খাও বসে বসে তাহলে। আমি চললাম, টাটা। নতুন এক সূর্যোদয়। চারিপাশ সূর্যের মৃদু রশ্মিতে ঝলমল করছে পুরো শহরটা। বেলকুনি থেকে মুগ্ধ হয়ে দেখছে এই শহর রোয়াতকে। কুয়াকাটার শহর আস্ত একটা ইমোশনে ভরপুর। গরম ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে বেলকুনির ইজি চেয়ারে বসলো রোয়াত। সুইটি এখনো ঘুমে বিভোর। রোয়াত কফির মগটা সাইডে রেখে ফোনের ডাটাটা অন করতেই ভেসে আসলো স্ক্রিনে সাফায়েতের মেসেজ, যেটা সেন্ড করা হয়েছে 5টা 45 মিনিটে, আর এখন বাজে 6টা 30। রুয়াতকে বাহিরে বের হবার জন্য মেসেজ দিয়েছিল। রুয়াত সাফায়েতকে লাইনে দেখে মেসেজ পাঠালো, আসবো বাহিরে? সাফায়েত বাগানে থাকা টেবিলে নাইমুরের সাথে বসেছিল। রুয়াত মেসেজটা দেখে তপ্ত শ্বাস ফেলে লিখে পাঠালো, এখন আর এসে কি করবা? সূর্য তো উদয় হয়ে গেছে। মেসেজটা দেখে রুয়াত অপরাধীর ন্যায় লিখলো, আসলে আমি তো লাইনে ছিলাম না। আপনি যখন দেখলেন মেসেজ সিন হয়নি তো ফোন দিতেন। সাফায়েত কিছুই লিখল না, সিন করে রেখে দিল। নাইমুর চায়ের কাপটা সামনে টেবিলে রেখে বলল, কি হয়েছে, মুখটা এমন গোমরা কেন তোর? সাফায়েত এদিকে ওদিকে তাকিয়ে বলল, নাথিং। নাইমুর কিছুক্ষণ চুপ থেকে বলল, সাফু শোন। বল। আমার মনে হয় তোর আর রুয়াতের বিয়ের ব্যাপারটা পাবলিশ করা উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এখন চল রুমে ফেরা যাক। সাফায়াত নাইমুর রুমে চলে গেল। রোহান নিজের রুমে পায়চারি করছে। নেহাল নাক ডেকে ঘুমাচ্ছে। নেহালের এই ঘুম রোহানের কাছে অসহ্য লাগছে। ফ্রেন্ড কোথায় তার অস্থিরতা কমাবে তা না করে শান্তির ঘুম দিচ্ছে। রোহানের ইচ্ছে করলো এক মগ পানি এনে নেহালের মুখে ছুঁড়ে দিতে।
কিন্তু ইচ্ছেটা দমিয়ে নিল। ব্রেকফাস্ট করেই তাদের আজ যাওয়ার কথা চর গঙ্গামতির লেক। জায়গাটা অসম্ভব সুন্দর। রোহান মনে মনে ভেবে নিল, রোয়া যেহেতু বিয়ে করেছে, বিয়ের পিক নিশ্চয়ই থাকবে। বিয়ের পিক দেখলে তবেই সে বিশ্বাস করবে। রুম থেকে বের হতে হতেই বারবার আল্লাহকে স্মরণ করলো, যাতে করে রুয়াতের বিয়ের বিষয়টা মিথ্যা হয়। সবাই সকালে নাস্তাটা সেরে চর গঙ্গামতির লেকে চলে আসে। রুয়াত আজ পার্পেল কালারের 3 পিস পরেছে। চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে। সাফায়েত আর নাইমুর অন্যান্য টিচারদের সাথে হাঁটছে। রোহান আর নেহাল রুয়াতদের পেছনে পেছনে। রোহান একটু এগিয়ে এসে পকেট থেকে ফোনটা বের করতে করতে রুয়াতকে ডেকে ওঠে। রুয়াত পেছনে ফিরে রোহানকে দেখে বিরক্তিকর চাহনি নিয়ে বলে, কি ভাই? ভাই ডাকটা শুনে রোহানের মুখটা ছোট হয়ে যায়। রুয়াত সাদমান আর সাফায়েতের সেই কফির মগ নিয়ে তোলা পিকটা রোহান বের করে বলে, এটা তোমার হাজবেন্ড? রুয়াত কফির মগটা মুখে নেওয়া সাফায়েতের ছবির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার স্বামী। তোমাদের বিয়ের পিক দেখাও, ট্রাস্ট মি। আমি আর বিরক্ত করব না। শিওর? হ্যাঁ, শিওর। রুয়াত সাইড ব্যাগটা খুলে ফোনটা নেওয়ার জন্য হাত দিতেই কোনো ফোন পেল না। ভালো করে সাইড ব্যাগটা খুঁজেও ফোনের দেখা মিলল না। রোহান না দেখানোতে বলল, কি হলো, দেখাও। আসলে ফোনটা মেবি রিসোর্টে ফেলে এসেছি। রিসোর্টে গিয়েই দেখাবো আপনাকে, এখন আসতে পারেন। রোহান মুচকি হেসে চলে গেল। নেহাল রোহানকে হাসতে দেখে বলল, বেটা হাসিস কেন? দেখলি, রুয়াত পিক দেখাতে পারলো না। ও আনম্যারিড, সেই জন্যই। রিসোর্টে ফিরে যখন পিকটা দেখাবে তখন হুমড়ি খেয়ে পড়িস, ঠিক আছে? আর সেটার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এখন আমারে আমার মতো করে একলা ঘুরতে দে। নেহাল রুয়াতদের কাছে এসে রুয়াতকে বলে, রুয়াত, তুমি কিছু মনে না করলে সুইটিকে নিয়ে যায়। রুয়াত স্মিত হেসে বলে, নিশ্চয়। নেহাল সুইটিকে নিয়ে চলে যায়। সাফায়েত দূর থেকে রুয়াতকে দেখে চলছিল। রোহানকে বারবার রুয়াতের কাছে আর আশেপাশে ঘুরঘুর করতে দেখে ভুরু জোড়া বারবার কুঁচকে আসছে। সাফায়াত রুয়াতের নাম্বারে কল লাগালো। ফোনটা বেজেই চলেছে, অথচ রিসিভ হচ্ছে না। মেজাজটা খারাপ হয়ে গেল সাফায়েতের। লেকটা ঘুরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। লেকটা ঘুরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। পাশেই রেস্টুরেন্ট থেকে সকলে দুপুরের খাবার খেয়ে রওনা হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম ও মিস্ত্রিপাড়া বিশাল বৌদ্ধ বিহারের দিকে। এটা ঘুরে আবার সমুদ্র সৈকতে গিয়ে তারা সূর্যাস্ত দেখবে। রোহানকে এবারও রুয়াতের পেছনে পেছনে যেতে দেখে বুদ্ধ বিহারে এসেই সাফায়াত রুয়াতের হাতটা চেপে ধরল। এতক্ষণ দূরে থেকে দেখে এসেছে, এত ফোন দিচ্ছে, তবুও ধরছে না। কথা বলার মতো স্কোপও পাচ্ছে না সে। তাই এবার সরাসরি হাতটা চেপে ধরল। আশেপাশে 2-1 স্টুডেন্ট বিষয়টা দেখল। রুয়াত আকস্মিক সাফায়েতকে নিজের কাছে দেখে হকচকিয়ে যায়। সাফায়েতের হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, ফোনটা কোথায় তোমার? কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? ফোনটা মনে হয় রিসোর্টে রেখে এসেছি ভুলে। সাফায়েত দাঁতে দাঁত চেপে বলল, নিজেকে ভুলে রেখে আসতে পারতে। রেগে আছেন মনে হয়। পেছনের ওই ছেলেটা এত ঘুরঘুর করছে কেন তোমার পাশে? মধু নাকি তুমি, যে মাছির মতো করে ঘুরছে? রুয়াত পেছনে ফিরে দেখলো রোহান দাঁড়িয়ে আছে। রোহানের মাথায় ঢুকলো না বিষয়টা। এই টিচার রুয়াতের হাত ধরে হাঁটছে কেন? মেয়েটা যে বলল ও বিবাহিত, তাহলে পরপুরুষকে হাত ধরতে দেয় কি করে? আর বললেন না ওই ছেলের কথা, আমি যে ম্যারিড বিশ্বাসই করছে না। কেন? জানি না, আমাকে নাকি বিয়ে করতে চায়। সাফায়েত হাঁটা থামিয়ে দিল, ঠোঁট চেপে ধরে বলল, ও কেন তোমাকে বিয়ে করতে চাইবে? সেটা আমি কিভাবে বলবো? দূরে দূরে থাকবে ওর থেকে। আমি তো দূরেই থাকি, ওই ছেলেটাই তো আসে। আমাকে কি বিবাহিত মনে হয় না? সাফায়েত রুয়াতের পা থেকে মাথা অবধি দেখে নিল। তুমি বিবাহিত, হাতে চুড়ি কোথায়? মা দেয়নি চুড়ি? হ্যাঁ দিয়েছে, ওটা তো বাসায় আলমারিতে। বাসায় ফিরে হাতে ওই চুড়িগুলো পরবে। ওকে। বৌদ্ধ বিহারটা ঘুরে সূর্যাস্তের আগেই সমুদ্র সৈকতে এসে ফিরল সবাই। সূর্যের লাল আভা ছড়িয়ে গেল সাগর জলে। ততক্ষণে লাল সূর্য সাগরে নিজেকে সঁপে দিয়েছে অর্ধেক। একটু একটু করে সাগরের বুকে হেলে পড়েছে সূর্য। সাগরের বুকে যতই হেলে পড়ছে সূর্য,
ততই আবির রাঙা হয়ে ওঠে আকাশ চারপাশ। সাফায়েত রুয়াতের হাত যে ধরেছে আর ছাড়েনি। কে কি ভাবলো আর বলল, সে কেয়ার করবে না। এমন দূরে দূরে থাকলে তার বউকে আবার এসে কেউ বিরক্ত করবে অন্য কেউ, তাই মোটেও সাফায়েত চাইছে না। রোহান ডাবের পানি খেতে খেতে দুজনকে দেখছে। পাশেই নেহালের বাবা সাইফুল ইসলাম। স্যার, আজকাল কি টিচাররা ট্যুরে আসলে তাদের স্টুডেন্টদেরকে এইভাবে হাত ধরে ধরে ঘোরায়? সাইফুল ইসলাম জুস খেতে খেতে বলে, মানে? সামনে তাকিয়ে দেখেন সাফায়েত স্যার কিভাবে তার স্টুডেন্টদেরকে হাত ধরে ধরে ঘোরাচ্ছে। বিষয়টা কোন দিক দিয়ে যাচ্ছে ভেবে দেখেছেন? সাইফুল ইসলাম তাকালো। সাফায়েতের থেকে এমন কিছু দেখবে তা সে কল্পনাও করতে পারেনি। ভার্সিটির রেপুটেশন কি নষ্ট করবে নাকি? সাইফুল ইসলাম এগিয়ে গেল, সাফায়েতের সামনে দাঁড়িয়ে বলল, সাফায়েত, একটু সাইডে আসো তো। সাফায়েত রুয়াতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে সাইডে গেল। সাইফুল ইসলাম অতি বিরক্তির সহিত বলল, হোয়াটস রং উইথ ইউ সাফায়েত? তুমি এই খোলামেলা জায়গায় ছাত্রীর হাত ধরে ঘুরছো? তুমি তার টিচার, ভুলে গেছো? সাফায়েত শক্ত মুখ করে বলল, আমি কোনো অন্যায় করিনি স্যার। অন্যায় করনি মানে? কি বলতে চাইছো? তুমি জানো না টিচার স্টুডেন্টদের মধ্যে আকাশ পাতাল তফাৎ? রুয়াত আমার স্ত্রী, সেখানে তার হাত ধরে ঘোরাটা নিশ্চয়ই অবাস্তব নয়। সাইফুল ইসলাম অবাক হয়ে বললেন, রুয়াত তোমার স্ত্রী? হ্যাঁ। আই থিঙ্ক আপনার সমস্যা হবার কথা নয় এখন। ও, আগে জানাওনি কেন? সবাই কি সব ভাবছে তোমাদের দেখে? জানানোর মতো পরিস্থিতি তৈরি হয় নাই, তাই জানানো হয়নি। বিয়ে যেহেতু করেছো, জানানো তো উচিত। ওকে, জানিয়ে দিব। সাইফুল ইসলাম চলে গেল। সাফায়েত রুয়াতের কাছে আসলো। স্যার কি বলল? তোমার আর আমার বিয়ের বিষয়টা জানানো উচিত রুয়াত। এখানে লুকোচুরির কিছুই নেই। আচ্ছা। রাত 8টার দিকে সবাই রিসোর্টে ফেরে। ফ্রেশ হয়ে সকলে বাগানে গোল হয়ে বসে আছে। মধ্যখানে মশাল জ্বালানো হয়েছে। সাইফুল ইসলামের কাছে ইতিমধ্যে কয়েকজন স্টুডেন্ট এসে রুয়াত আর সাফায়েতের ব্যাপারটা নিয়ে কথা বলে গিয়েছে। তাই বিষয়টা সাফায়েত খুলে বলবে, জল বেশি ঘোলাটে না হওয়ার আগে। তাই সাফায়েত বলল, আপনারা হয়তো রুয়াতের সাথে আমাকে দেখে নেগেটিভ কিছু ইতিমধ্যে ধারণা করে ফেলেছেন, সেজন্যই বলছি আই অ্যাম ম্যারিড। সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করলো। রোহান বলে উঠল, আপনি যেহেতু ম্যারিড, তো স্টুডেন্টের হাত ধরে ঘোরাঘুরি করেন কিভাবে? সাফায়েত মুচকি হেসে বলল, পুরো কথাটা শেষ করতে দাও। আমি ম্যারিড বলেছি, আমার ওয়াইফকে। সেটা শুনবে না? সেটা শুনে কি করব? আপনার ওয়াইফকে? আপনি রুয়াতের হাত ধরে ঘোরাঘুরি করবেন না, ব্যাস। নিজের ওয়াইফের হাত তার স্বামী ধরে ঘুরবে না তো কি অন্য পুরুষকে ধরে ঘোরার জন্য ছেড়ে দিবে? রোহান বিরক্ত হয়ে বলল, আপনার ওয়াইফের হাত ধরে কেউ কি ঘুরতে চেয়েছে? না, ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। সে যাই হোক, কথাটা হচ্ছে আমার ওয়াইফ আর কেউ না, রুয়াত। শি ইজ মাই ওয়াইফ। আমরা স্বামী স্ত্রী। আই হোপ আমাদের হাত ধরাধরি নিয়ে কারোর মনে কোনো ডাউট নেই যে কেন আমরা ঘুরছি। স্বামী স্ত্রী ঘুরতেই পারে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো, মেজাজ তার তুঙ্গে। রুয়াত বলেছে তার স্বামী অন্য কেউ, এই লোক নয়। তাহলে এই লোক কিভাবে? আশ্চর্য, আপনি কেন রুয়াতের স্বামী হিসেবে দাবি করছেন? রুয়াত তো বলল তার স্বামী আরেকজন। রুয়াত রোহানের দিকে তাকালো। সে কখন বলল তার স্বামী আরেকজন? রুয়াত বসা থেকে উঠে বলল, কি পাগলের মতো কথা বলছেন? আমি কখন বললাম আমার স্বামী আরেকজন? রোহান ফোন থেকে সেই পিকটা বের করে বলে, তুমি বলনি এইটা তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। এখানে কোথায় সাফায়েত স্যার? সাফায়েত রোহানের থেকে ফোনটা কেড়ে নিয়ে ছবিটি দেখলো, মুচকি হেসে বলল, আহাম্মক একটা। রুয়াতের পাশে কে কফির মগটা মুখে নিয়ে বসে আছে? হ্যাঁ, আর সামনে যে সেটা আমার ছোট ভাই সে, যদিও এখানে আমার ফেস দেখা যাচ্ছে না। ওয়েট, বিয়ের ছবি দেখাই। কথাটা শেষ করে সাফায়েত নিজের ফোনটা বের করে সাফায়েত আর রুয়াতের বিয়ের পিক দেখিয়ে বলে, বিলিভ হয়েছে এবার? আর কোনো সংশয় আছে এটা নিয়ে? রাজনীতি করো আর সামান্য খোঁজটুকুও রাখতে পারোনি? যাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করো, সে ম্যারিড নাকি আনম্যারিড?
ফার্দার রুয়াতের পেছনে যেন ঘুরঘুর করতে না দেখি। তুমি কোথাকার কোন ভাইস প্রিন্সিপালের ভাগ্নে, সব ভুলে যাব। শেষের কথাগুলো সাফায়েত আস্তে আস্তে করে বলল রোহানকে। তারপর রোয়াতের দিকে তাকিয়ে বলল, রোয়াত চলো, অনেক রাত হয়ে গেল। সাফায়েত রোয়াতের হাত ধরে চলে গেল। বাকি স্টুডেন্টগুলো আর মাথা ঘামালো না। স্বামী স্ত্রী যেহেতু, হাত ধরে কেন, গলা ধরে ঘুরো, তাদের আর কি। স্টুডেন্টরাও চলে গেল। রোহান এখনো একটা ঘোরের মধ্যে। এই টিচারটা রোয়াতের হাজবেন্ড, মানতে কষ্ট হচ্ছে। নেহাল হাই তুলতে তুলতে বলল, খাইছোস এখন বাসটা? ভালোই লাগছে। বলেছিলাম ও ম্যারিড, ভুলে যা। না, নিজেরে তো হিরো ভাবো। তোমারে পরীক্ষা করার লাইগা সব খালি নাকি মিথ্যা কথা কইব। রোহান আর চোখে তাকিয়ে কোনো কথা না বলেই চলে গেল নিজের রুমে।